আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনের আজকে শেষ পর্ব। আমরা আলোচনা করব বাজেটটি অর্থ উপদেষ্টা জীবনের প্রথম বাজেট কেমন দিলেন। নানা রকম প্রত্যাশা ছিল যে জনবান্ধব বাজেট, ব্যবসা বান্ধব বাজেট, কল্যাণমুখী বাজেট বা নতুন রাষ্ট্র বিনির্মাণের একটা বাজেট। সেই রূপরেখাগুলো বাস্তবায়নের জন্য তিনি আসলে নতুন কি করতে পারলেন সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, এবং আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে, আমরা আশা করছি খুব শিগগিরই তাকে পাবো। তিনি শরীফ জহির, ব্যবস্থাপনা পরিচালক, অনন্ত গ্রুপ এবং ইউসিবির বর্তমান চেয়ারম্যান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। একটা খুব সমালোচনার কাজ এই বাজেটের মাধ্যমে হয়েছে বলে আমরা বিভিন্ন মহল থেকে শুনছি, স্পেশালি সিপিডি এটাকে অ্যাড্রেস করছে, যে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে অন্তর্বর্তী সরকার, যেটা জুলাই অভ্যুত্থানের যে চেতনা এটার সাথে সাংঘর্ষিক। এই ব্যাখ্যাটা আর একটু জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ ইকবাল। চ্যানেল 24-এর দর্শক যারা আছেন, যারা শুনছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনাটা যে শুরু হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে, এটাই একটু হতাশাজনক লাগছে আমার কাছে। তার কারণটা হলো যে ব্যতিক্রমী সময়ে আমরা বাজেটটা দিয়েছি আপনি জানেন, এবং অন্তর্বর্তীকালীন সময়ে এই যে সরকারের কাছে তো একটা প্রত্যাশা ছিল, কিন্তু আমাদের আলোচনাটা এটা দিয়ে আমাদের করতে হচ্ছে। তার কারণ হলো যে এটা তো প্রত্যাশিত ছিল না আমাদের। এবং আপনি ঠিকই বলেছেন যে জুলাইয়ের যে চেতনা, যেখানে বৈষম্য বিরোধী একটা ইস্যু ছিল, একটা মূল এই আন্দোলনের পেছনে, এবং এটার পরবর্তীতে আমরা শ্বেতপত্র করেছি, এবং সেখানে কিভাবে এই কালো টাকা এটা বাইরে পাচার হয়েছে, দেশের থেকে বড় অঙ্কের টাকা চলে গেছে, এই কালো টাকা হুন্ডি হাওলার মাধ্যমে চলে গেছে, এই কালো টাকা দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়েছে। সো এটার প্রেক্ষিতে তো এবার একটা প্রত্যাশা ছিল যে এগুলোকে কিভাবে আমরা আরও বেশি কন্ট্রোল করতে পারবো। এটা সত্য যে কালো টাকা সাদা করার জন্য যে জরিমানা দিতে হবে, যে ধরনের কর দিতে হবে, এটার হার বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েও খুব বেশি রেসপন্স পাওয়া যায়নি। আজকে অর্থ উপদেষ্টা স্যার একটা ব্যাখ্যা দিয়েছেন যে যদি আমি কালো টাকাগুলো কালেক্ট করতে পারতাম, আমার আইএমএফ এর কাছে বা বাজেট ঘাটতি পূরণের জন্য অন্য কোথাও হাত পাততে হতো না। অর্থাৎ এটাকে একটা সম্ভাবনার সোর্স হিসেবে কিন্তু উনি মনে মনে চিন্তা করছেন। না, আমার মনে হয় যে আমাদের প্রথমত যে এটার একটা তো নৈতিক দিক আছে। যিনি নাকি কর দেননি এবং যিনি নাকি কর দিয়েছেন, তো এদের মধ্যে তো আমার একটা পার্থক্য করতে হবে। যিনি নাকি কর সময় মতো দিয়েছেন, একটা হারে দিয়েছেন, এবং দেশের অর্থনৈতিক যে কল্যাণে তিনি অবদান রেখেছেন, আরেকজন সেটা দেননি। তো সেখানে তাকে আমি একটা সুযোগ দিচ্ছি। সেইটা না দিয়ে আমার মনে হয় যে কর জালটা বাড়িয়ে আমি যদি কর আরও আদায় করতে পারতাম, এবং যারা নাকি দেয় নাই তারা কিন্তু আমি কিন্তু তাকে আইনি পদ্ধতিতেও ধরতে পারি। হ্যাঁ, সো সেইটা করে যদি আমরা যদি পদক্ষেপগুলো যদি সেদিকে নিতে পারতাম, তাহলে কিন্তু আমার কর সেটাও বাড়তো, আদায়টাও বাড়তো। এবং আমরা যদি সিগন্যালটা ওইভাবে যদি দেই যে এটা শূন্য সহিষ্ণুতা দেখানো হবে এই ধরনের ব্যত্যয়, তাহলে এখন কিন্তু যেটা থেকে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সময়েও যদি আমি এ ধরনের সুযোগটা পাই, তো তাহলে তো পরবর্তীতে যে আরও সরকার আসবে, সেখানে তো আমরা এই ধরনের সুযোগ আরও পাবো। তাহলে তখন সময় মতো করটা দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা আরো কমে যাবে। কর ব্যবস্থাপনায় যে ধরনের পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে স্ট্রাকচারে, একে তো 5 লাখ কোটি টাকার মতো একটা লক্ষ্যমাত্রা এনবিআর এর সামনে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে করের বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন অর্থ উপদেষ্টা। এটা কি কারণে? আমার লক্ষ্যমাত্রা পূরণ এই কারণে আবার ব্যাহত হবে কিনা? না, এখানে এটা ওনাকে বিভিন্ন জিনিস চিন্তা করতে হয়েছে। এটা ঠিক, আপনি ব্যবসা বান্ধবের কথা বলেছেন, বৈষম্য কিছুটা কমানোর কথা বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা আমাদেরকে চিন্তা করতে হতো। সুতরাং সেদিক থেকে কিছু কিছু জায়গায় ছাড় তাকে দিতে হয়েছে, এবং হয়তো মানুষের
জীবন মানের উপর যে চাপটা হয়েছে সেটাও কিছুটা কমানোর জন্য কিছু সাপ্লিমেন্টারি ডিউটি এবং কিছু আমদানি কর ইত্যাদিও কিছু কমাতে হয়েছে। আবার আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন সামনের দিকে আছে, সেখানেও অনেক কিছু আমাদের এই যে সাপ্লিমেন্টারি ডিউটি ইত্যাদি এগুলো একটা কমানোর একটা চাপ থাকবে। আবার তিনি উল্লেখ করেছেন ট্রাম্পের যে শুল্ক সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আগাম কিছু ছাড় দেওয়া। যদিও আমার মনে হয় যে এখানে আগেই আমাদের হাতটা মানে দেখিয়ে ফেলাটা হয়তো ঠিক হয় নাই, কারণ এটা যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কমাই তাহলে আমাকে অন্যান্য দেশের জন্য তো কমাতে হচ্ছে। আর আমি যখন নাকি হয়তো বা এফটি আলোচনা করব বা কথা বলবো তখন কিন্তু আমাকে তখন এটার উপরে বাড়তি দিতে হবে। হ্যাঁ, সুতরাং সেই বিষয়গুলো এখানে চলে আসে। কিন্তু যাই হোক, সেইটা যদি আমরা যদি বিবেচনায়ও নেই, আমার মনে হয় যে এই সাধারণভাবে যে উদারীকরণ সেইটার একটা প্রবণতা এখানে আমরা দেখছি। সেটা যে সংরক্ষণ যেটা নাকি আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি পেত, অনেক ক্ষেত্রে কিন্তু সেই সংরক্ষণগুলোকে কিছুটা কমানো হয়েছে। হ্যাঁ, সেটা ঠিক যে এগুলো টাইম বাউন্ডভাবে হওয়া উচিত এবং অনেক বছর ধরে যারা নাকি এই ধরনের প্রণোদনা পেয়েছে, ভ্যাট দিতে হবে না বা শুল্ক তাদের উপরে কম ছিল, সেইটাকে যুক্তিকরণ করার হয়তো একটা প্রয়োজনীয়তা হয়তো আছে। কথাটা হলো এগুলোকে যখন অনেক দিন ধরে পায় এবং তারপরে যখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তখন এটার উপর একটা এফেক্ট ধাক্কার মতো পড়ে। এগুলো আসলে টাইম বাউন্ড ভাবে করা ভালো। আমাদের দেশে সমস্যাটা যেটা হয় যে সরকার বদল হয় তখন আবার এগুলো বদল হয়, কিন্তু জেনারেলি সারা পৃথিবীতেই হলো যে যেমন 10-15 বছর, হ্যাঁ, এগুলোকে একটা সানসেট ক্লজ বলা হয়। 2-3টা স্পেসিফিক পয়েন্টে আপনার একটু মতামত জানবো। যে তুলা আমদানির ক্ষেত্রে আমরা দেখলাম যে শুল্ক এআইটি স্পেসিফিক যেটা ছিল, তারপরে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা ভবিষ্যতে কম্পিট করব বলে চিন্তা ভাবনা করছি, সেখানে আবার শুল্কের একটা চাপ বাড়ানো হয়েছে। এইটার কোনো যৌক্তিকতা আছে কিনা ছিল? হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় যে এখানে শুল্ক আদায়টা একটা মেজর একটা ইস্যু হিসাবে এখানে ছিল। কারণ হলো যে এই যে যেটা নাকি আমাদের সুতার উপরে স্পেসিফিক ডিউটিটা 3 টাকা পার কেজি, ওইটা থেকে 5 টাকা করা হয়েছে এবং এটা ম্যানমেড ফাইবার এটার ক্ষেত্রে করা হয়েছে। ম্যানমেড ফাইবারটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব একটা যুক্তিসঙ্গত হয় না। আমরা তো এখন কটন বেস থেকে ম্যানমেড ফাইবার বেসডে আমাদের যাওয়ার একটা মানে আরএমজির ভেতর একটা বৈচিত্র্যকরণের একটা প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে। আমরা তো 3/4 এক্সপোর্ট হলো আমাদের হলো কটন বেজ, তো গ্লোবাল মার্কেটে আবার উল্টোটা, এবং সেটা বাড়ছে এই ম্যানমেড ফাইবার। তো সেখানে একটা প্রণোদনাটা রাখাটা হয়তো বা যুক্তিসঙ্গত হতো বা আগের মতো যদি থাকতো। সো এইটা একটা আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হয়নি। স্যার, সার্বিকভাবে আমি কয়েকটা শব্দ যে ব্যবহার করেছি যে কল্যাণমুখী রাষ্ট্র, জনবান্ধব বাজেট। জনবান্ধব যদি আমি এটাকে বলতে চাই 18 কোটি মানুষের জন্য সমান্তরালে সমানভাবে চিন্তা করা, এইটা কতটুকু করেছেন অর্থ? না, দেখুন, জনবান্ধব কথাটা হয়তো বা ঠিক হবে না, কারণ এখানে একটা বন্টনের ন্যায্যতা এখানে বিধান করতে হবে। কারণ হলো যে প্রথম দিকে তো অনেক আয়ের বৈষম্য থাকে। বাজেটের দর্শনটাই হলো পুনর্বন্টন। আপনি যার বেশি আয় আছে তার কাছ থেকে বেশি হারে আদায় করবেন এবং যার কম আছে তার কাছ থেকে কম হারে আদায় করবে, এবং তারপরে যেই টাকাটা হবে ওইটা আবার যার কম আছে তার কাছেই যাতে বেশি পৌঁছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এটা। সুতরাং সেইটা একটা ব্যাপার আছে, কিন্তু এটা জনবান্ধব হতে হবে এই কারণেও যে যারা নাকি উপরের দিকেও আছেন তারা ব্যবসা বাণিজ্য করেন, তারা উদ্যোক্তা, তারা কর্মসৃজন করেন, সুতরাং তাদের স্বার্থ অবশ্যই দেখতে হবে। সুতরাং সেইটা, কিন্তু কিভাবে কোন টুল দিয়ে এটাকে দেখা হবে সেটা, যেমন একজন ব্যবসায়ীর জন্য আপনি হাই কর্পোরেট ট্যাক্স রাখবেন বা হাই 30% সর্বোচ্চ যেটা আছে আয়করের সেইটা তিনি দেবেন, কিন্তু অন্য দিক থেকে তার জন্য এমন পরিবেশ করতে হবে যে যাতে করে তিনি ভালো ব্যবসা করতে পারেন, হ্যাঁ, এবং কর্মসৃজন করতে পারেন। সেইটা যদি দেখি, আমার কাছে মনে হয়েছে যেমন আয়করেরটাই দেখেন, এটা ভালো যে সর্বোচ্চ আয়কর যেটা না কোভিডের আগে ছিল 30 এবং কোভিডের সময় তখন 25-এ নামিয়ে নিয়ে আসছিল, ওইটাকে 30-এ নেওয়া হয়েছে, তাই না? নিচের দিকে কর সীমাটা এই বছরের জন্য বাড়ানো হলো না, পরবর্তী 2 বছরের জন্য বাড়ানো হলো। এখন দেখেন, এটা যখন নাকি হয়েছিল 22-23-এ, তারপরে এটা যদি 26-27-এ যদি প্রয়োগ করা হয় তো তাহলে
মূল্যস্ফীতি এই 3 বছরে টোটাল আমি যদি ধরি এটা 28-29% চলে যাবে। আর এখন সীমাটা 25,000 টাকা বাড়ানো হয়েছে 3,50,000-এর উপরে, 7%। সো এখানে কিন্তু যারা নিম্ন আয়ের থাকবেন সেখানে কিন্তু তাদের ক্রয় ক্ষমতার নিরিখে এটা কিন্তু খুব বেশি তাদের জন্য সহায়ক কিন্তু হবে না। তারপরে যে স্ল্যাবগুলো করা হলো, যে 5%টা বাদ দেওয়া হলো, সেটাকে আমরা তো হিসাব করলাম যে যারা নাকি ধরেন আজকাল তো নিম্ন মধ্যবিত্ত হয়তো বা মাসে 50,000, 60,000, 70,000, হ্যাঁ, তাহলে যদি বছরে ধরি 6 লাখ বা 10 লাখ বা 15 লাখ, তাহলে দেখা যাচ্ছে যে তাদের জন্য যে হারে করটা বেড়েছে, যিনি 30 লাখ টাকা আয় করছেন তার জন্য কিন্তু সেটা কম হারে বাড়ছে। আমাদের হিসাব করেছি আমরা, যেটা সিপিডি থেকে আজকে সকালে উপস্থাপন করলাম। সো এইটা একটা আমার কাছে মনে হয়েছে যে এখানে আরেকটু অন্তর্ভুক্তিমূলকভাবে আয়কর কাঠামোটা সাজানোর একটা সুযোগ ছিল। অন্য যেসব যেগুলো নাকি মানুষের জীবন মানের উপরে একটা ডাইরেক্ট এফেক্ট হবে, তো সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ চেষ্টা করা হয়েছে, শুল্ক যেগুলো কমানো হয়েছে সেগুলো। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হয় সেটা হলো যে শুল্ক কমালে ওইটা কনজিউমার পর্যন্ত সেই পর্যন্ত আসে না, কিন্তু যখন বাড়ানো হয় তখন সবার আগে কনজিউমারের কাছে যায়। তো এইসব জায়গাগুলোতে কিন্তু বাজেটের প্রস্তাবাবলী ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা ঠিক বাজেটের উপরেও সম্পূর্ণ নির্ভর করে না। এটা আপনার যাবে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা কীরকম, যাবে বাজার ব্যবস্থাপনা কীরকম, আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তরে যে মধ্যবর্তী যারা আছে তাদের উপর আপনি কিভাবে নজরদারিটা রাখতে পারছেন, সেটা অনেক সেটার উপরে স্যার একটা হিসাব আমরা নিজেরা যখন করলাম যে এর আগে আমি যখন 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, 2,65,000 টাকা আমি এডিপিতে রেখেছিলাম। এবার আমি সেখান থেকে মোট বাজেট 7,000 কোটি টাকা কমালাম, কিন্তু এডিপি থেকে 35,000 কোটি টাকা ফেলে দিলাম। তার মানে তো আমার অনুন্নয়ন ব্যয়ের অংশটা অনেকখানি বেড়ে গেল, 70% অফ টোটাল বাজেট সম্ভবত তুলনামূলকভাবে বেড়ে গেল। তো এইটা কি এই সময়ে হওয়ার যৌক্তিকতা ছিল কি না? দেখেন, অনুন্নয়ন বাজেট যেটাকে আমরা বলি সেটাকে ঠিক অনুন্নয়নও বলা যাবে না, কারণ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আবার এটার একটা সম্পৃক্ততা আছে। আর এখানে ধরেন একটা জনপ্রশাসনের একটা ব্যয় আছে, আমাদের ভর্তুকির ব্যয় আছে, সুদ পরিশোধের একটা বড় অংশ আছে। সো এগুলো কিছু কিছু ইনবিল্ট থাকে যেটাকে আমি বাদ দেওয়ার সুযোগ কোনোভাবেই দিতে পারবো না। হ্যাঁ, এই তিনটার মধ্যে কেবলমাত্র যদি আমি আমার ভর্তুকি যদি কিছুটা কমাতে পারি, আদারওয়াইজ কিন্তু খুব এখানে নাড়াচাড়া করার খুব একটা সুযোগ নেই। সুতরাং সেইটা হয়েছে। তবে আমি মনে করি যে এবার যে একটা প্রথমবারের মতো চেষ্টা করা হচ্ছে যে আমরা উন্নয়ন বাজেট নিয়ে তো অনেক ধরনের তর্ক বিতর্ক ছিল, তাই না? প্রজেক্টগুলি যেটা 10 টাকায় করার কথা সেটা আমরা দেখেছি 50 টাকাও সেটা নেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে অনেক ধরনের ব্যত্যয়, বিচ্যুতি, দুর্নীতি ইত্যাদি ছিল। হ্যাঁ, এগুলো বিভিন্ন রিপোর্টে বের হয়ে আসছে। সো এই জায়গাটাতে যদি সাশ্রয়ীভাবে যদি করা সম্ভব হয়, সময় মতো করা সম্ভব হয়, সুশাসন প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই টাকা দিয়েই আমরা আরো ভালো করতে পারবো। এবং এবার যেটা করা হয়েছে যে সমাপ্য প্রকল্প, চলমান প্রকল্প, এগুলোকে আমরা প্রাধান্য দেব। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা সতর্কতা, সাবধানতা অবলম্বন করব। সেই ফিলোসফিটা এখানে প্রয়োগ করা হয়েছে। তবে এখানে সেটাই হলো সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হলো যে আমরা তাহলে এই যে কম করে যে আমরা বেশি পেতে চাচ্ছি, এই উন্নয়ন, প্রশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো আমরা পরবর্তীতে করতে পারবো কিনা। যদি করতে পারি তাহলে সাইজটা নিয়ে খুব একটা আমাদের প্রশ্ন আসবে না। স্যার, আমার আরও কিছু বিষয় আছে আলোচনা করার, একটা বিরতি নিয়ে তারপরে ফিরতে চাই আমাদের এই আয়োজনে। দর্শক, আপনারা বাজেটের বিশেষে আয়োজন দেখছেন, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বাজেট নিয়ে বিশেষ আয়োজন, বাজেট স্পেশাল। আমরা শুরুতে বলেছিলাম যে আরও একজন অতিথি আসার কথা, একটু দেরিতে হলেও তিনি পৌঁছেছেন। শরীফ জহির, তিনি ব্যবস্থাপনা পরিচালক অনন্ত গ্রুপ এবং ইউসিবির চেয়ারম্যান, এবং একই সাথে ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, আমাদের আজকে অতিথি। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। জনাব শরীফ জহির, আপনার কাছে এই পর্যায়ে একটু জানবো যে ব্যবসা বান্ধব পরিবেশ বাজেটের মাধ্যমে আপনারা প্রতি বছরই প্রত্যাশা করেন। এবার যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপট, আপনাদের প্রত্যাশাটাও নিশ্চয়ই আলাদা ছিল। কতটুকু পূরণ হয়েছে, কিভাবে পূরণ হয়েছে, একটু যদি বলতেন।
আমি আসলে আমি নিজেও ইকোনমিক্সের স্টুডেন্ট। তো একটা নাম্বার ওয়ান হচ্ছে ডেটা স্ট্যাটিস্টিক্স। তো আমাদের জিডিপি যেটা আমরা বলতেছি অ্যাকচুয়ালি যে $465 বিলিয়ন, তো সেটা অ্যাকচুয়ালি কতটুকু কারেক্ট সেটাও একটা মানে ব্যাপার আছে। তো তার কত পার্সেন্ট হচ্ছে বাজেট। তো আমরা এবার যদি বাজেট ধরি আমরা অলমোস্ট $64.75 বিলিয়ন। সো দ্যাট কামস টু অ্যারাউন্ড 14.5% অফ দ্য ডিক্লেয়ার্ড জিডিপি। এটা কিন্তু কোনো মানে হাই বাজেট না কিন্তু অ্যাকচুয়ালি। আমাদের যদি নেবারিং দেশগুলো দেখেন সেখানেও আপনার 18 থেকে 20%, আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা 20-এর উপরে। তো আমি যেটা বুঝি যে আপনার ইউনিট আ হেলদি বাজেট, আপনার স্পেশালি ডেভেলপমেন্ট বাজেট যেটা, সেটা ইজ ইন্ডিউসিভ টু ইনভেস্টমেন্টস, এবং সেখানে আপনার গভর্নমেন্ট স্পেন্ডিং যখন হয় তখন প্রাইভেট সেক্টরের অপরচুনিটি চলে আসে সেখানে। তো এখানে আমরা যেটা দেখলাম যে এবার বাজেটে আপনার ডেভেলপমেন্ট বাজেটটা কিছু কমানো হয়েছে, 35,000 কোটি টাকার মতো কমানো হয়েছে। আর আপনার রেভিনিউ বাজেট যেটা সেটা একটু বেড়েছে 25,000 কোটি টাকার মতো। তো সেখানে আমরা দেখলাম যে স্যালারি ব্যাপার আছে, কিছু ভাতার ব্যাপার আছে, ইনসেন্টিভ আছে, এবং সেখানে আপনার ইন্টারেস্ট পেমেন্ট একটা বড় একটা পার্ট, 22%-এর মতো হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। তো সেটা খুব একটা আপনার প্রোডাক্টিভ হয় না সাধারণত, রাইট? তো ডেভেলপমেন্ট বাজেট যেটা সেটাতে আপনার মাল্টিপ্লাইং এফেক্ট থাকে। তো আমার যেটা আশা ছিল যে এবার যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের কিছু কিছু জিনিস যেটা হচ্ছে যে আপনার বাজেট ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি, যে আমরা যে পিলফারেজ বা যে ইনএফিসিয়েন্সি যেটা থাকে বোথ আপনার গভর্নমেন্ট রানিং বা এসব ডেভেলপমেন্ট বাজেটে, সেগুলোকে আমাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার এক্সপেকটেশন হচ্ছে এবারে আমার আশা ছিল যে এই সরকার থেকে যে এফিশিয়েন্ট গভর্নমেন্ট করতে হবে এবং এফিশিয়েন্ট স্পেন্ডিং করতে হবে। তো সেটা করতে গেলে আমার যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে এই গভর্নমেন্টের কিছু কিছু জিনিস প্রায়োরিটাইজ করা দরকার ছিল। একটা হচ্ছে করাপশন। আপনি যদি দেখেন আপনার আপনি যথেষ্ট ল আছে, আপনি যদি আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে একটু পরে আলাপ করবো আমরা, সেখানেও কিন্তু প্রচুর ল আগেও ছিল। ব্যাপারটা ছিল যে ইমপ্লিমেন্টেশন অফ দ্যাট ল। তো এখানেও আমরা বাজেট যতই হোক, যত টাকায় স্পেন্ডিং হোক, সেটা কি প্রপারলি হচ্ছে নাকি হবে নাকি সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। এবং এই সরকার থেকে আমার আশা হচ্ছে যে তারা সিস্টেমসগুলো লে করে দেবে যেন এখানে পিলফারেজ না হয়, এখানে করাপশন যেন কমে যায়। তার মানে হচ্ছে যে ডিজিটাইজেশন, আপনার প্রপার ট্রান্সপারেন্সি, প্রপার অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলো আমার এক্সপেকটেশন হচ্ছে বাজেট থেকে। না, আপনি তো পোশাক খাতের একজন বড় উদ্যোক্তা, এইখানে কিছু কিছু চেঞ্জ আসছে। প্রফেসর মোস্তাফিজুর রহমানও বলছিলেন তুলা আমদানির ক্ষেত্রে একটা ডিউটি আরোপ করা হয়েছে, ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে একটা বাড়তি এবং যেহেতু এনার্জি ক্রাইসিস দীর্ঘদিন ধরে চলছে, একটা ভালো উদ্যোগ যে এলএনজির ইম্পোর্ট ভ্যাট কমানো হয়েছে এবং কূপ খননের ক্ষেত্রে একটা নজর দেওয়া হয়েছে। আপনারা সন্তুষ্ট কিনা যে এই উদ্যোগ নতুন করে বিনিয়োগ এবং ব্যবসা করার ক্ষেত্রে? তো যেটা দেখলাম যে ম্যানমেড ফাইবারের ইয়ার্নের উপর ভ্যাটটা কিছুটা বাড়ানো হয়েছে। তো সেটা হচ্ছে যে যাদের বন্ড আছে তাদের অসুবিধা হবে না, যেহেতু এটা বন্ডের আন্ডারে আপনি ডিউটি ফ্রি থাকবে। বাট আমাদের কিন্তু একটা বড় একটা পার্সেন্টেজ কিন্তু এখনো লোকাল ইন্ডাস্ট্রির বন্ডের বাইরে আছে, তো তাদের এটা এফেক্টেড হবে। তো আশা করি যে এটাকে ওনারা ওয়েভ করবে, কারণ আমাদের ফিউচার গ্রোথ অপরচুনিটি হচ্ছে এমএমএফ এর উপরে, সিনথেটিক ফাইবারের উপরে। তো সেখানে আমরা ট্যাক্স বাড়ানোর কোনোই আমি কারণ দেখি না। আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখে আপনার 70% অ্যাপারেল প্রোডাক্টস হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সিনথেটিক। তো আমাদের কিন্তু রিলায়েন্ট হচ্ছে 90%-এর উপরেই হচ্ছে আমাদের কটন বেসড প্রোডাক্টের উপরে। তো সামনে যে গ্রোথটা হবে আরএমজিতে, হিউজ অপরচুনিটি। আমরা তো শুধু বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, ঠিক আছে, ডাইভার্সিফিকেশন হোক, বাট ইটস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আপনি গার্মেন্টসেও আজকে 40 বিলিয়ন থেকে 100 বিলিয়ন করা কোনো ব্যাপার না, কারণ আপনার চায়নাতে ধরেন আপনার 200 বিলিয়ন হচ্ছে আপনার অ্যাপারেল এক্সপোর্ট, টেক্সটাইলস হচ্ছে আপনার আরও বোধহয় 150-এর মতো। তো এই যে $350 বিলিয়ন যে ইন্ডাস্ট্রিটা, এটা 10% শিফট করলেও তো আপনার $35 বিলিয়ন আপনার এটা বাংলাদেশে আসতে পারে। তো সুতরাং আমাদের টার্গেট করতে হবে যে এমএমএফ বেসড প্রোডাক্ট, যেগুলো আপনার অ্যাক্টিভ ওয়্যার, সিনথেটিক, স্পোর্টস ওয়্যার, যেসব প্রোডাক্টগুলো, সেগুলোকে প্রায়োরিটাইজ করা। আজকে আমরা এত বছর ধরে আমরা ধরেন কটন বেসড প্রোডাক্টের উপর যে ইনসেন্টিভটা আছে, সেটাকে আমি অ্যাকচুয়ালি মানে যেটা বলবো, আমি অ্যাকচুয়ালি রেসপন্সিবল বিজনেসম্যান হিসাবে আমি কথা বলতে চাই। হ্যাঁ, যে আমি তো এখন অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করতেছি না, আমি দেশ সম্বন্ধে আমাদের চিন্তা করতে হবে। তো চিন্তা করতে গেলে আমাদের যে ইনসেন্টিভ যেটা আছে, ক্যাশ ইনসেন্টিভ যেটা আছে, সেটা কমায় ফেলতে হবে আপনার ট্রেডিশনাল প্রোডাক্টের উপর থেকে। আর আমাদের এইসব নতুন প্রোডাক্ট যেখানে অপরচুনিটি আছে, সেগুলোতে আস্তে আস্তে করে সেটা দিতে হবে। কারণ কি, ধরেন আজকে যদি আপনি আমেরিকার ট্যাক্স যদি স্ট্রাকচারটা দেখেন, 30% ডিউটি হচ্ছে আপনার সিনথেটিক প্রোডাক্টের উপরে, আর কটন হচ্ছে 15-16%। তো সেখানেও কিন্তু আমরা একটা ডিসঅ্যাডভান্টেজাস একটা পজিশনে আছি। তো সরকার সেখানে যদি কিছুটা আমাদেরকে হেল্প করে প্রথম 5 বছর, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি সেটাকে দিতে পারে,
তাহলে সেই ইনসেন্টিভটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। রাইট, আমি আবারও আসবো আপনার কাছে। স্যার, ব্যাংক সেক্টর নিয়ে যেহেতু শরীফ জহির উনিও ব্যাংকের সাথে সরাসরি মালিকানা এবং নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওনার সম্পৃক্ততা আছে, এবার আমাদের এই সেক্টরটার সংস্কারের ক্ষেত্রে এবং একটা স্থিতিশীল ব্যবস্থা গড়ার ক্ষেত্রে কোনো ইন্ডিকেশন আপনার চোখে পড়েছে? আমার মনে হয় যে এই বাজেট তো হলো যে রাজস্ব বাজেট আর কি মূলত, সুতরাং সেখানে আমরা সংস্কারের একটা প্রত্যাশা কিন্তু করেছিলাম। সংস্কারের কথা উনি বলেছেন, 6টা উল্লেখ করেছেন পয়েন্ট, এবং সেখানে ব্যাংকিং সেক্টরের জন্য কি কি ধরনের সংস্কার হচ্ছে সেটা তিনি বলেছেন। সরাসরি সেইটা হয়তো বা তার আওতার মধ্যে হয়তো আসবে না, এটা মনিটারি পলিসির সাথে যুক্ত, বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত, কিন্তু রাজস্ব এবং আমাদের বাস্তবায়নের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তার কারণ সেখানে ওই জায়গায় যদি সংস্কারটা ভালো হয় তাহলে উনি কিন্তু এই 15% লোন নিয়ে ওনার এটা ব্যবসাটা করতে হবে না, যেটা তো এটা একটা বিশাল একটা কষ্টের দিক থেকে চাপ। সুতরাং সেখানে সংস্কারগুলি যদি ভালোভাবে হয়, এখন যেগুলো ব্যাংকগুলো যেগুলো দুর্বল আছে সেগুলোকে বিভিন্নভাবে রিস্ট্রাকচার করার চেষ্টা করা হচ্ছে, অ্যাসেট রিকভারি কোম্পানি এগুলো করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি, কিছু কিছু জায়গায় সরাসরি সহায়তাও করা হচ্ছে। সো এইগুলো আমাদের এই বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে এবং বাজেট কতটুকু ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, উদ্যোক্তা বান্ধব হলো সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং সেইটার একটা তিনি বলেছেন, তো সেটা আমাদের অপেক্ষা করতে হবে ওই জায়গাগুলোতে সংস্কারগুলি ভালোভাবে হচ্ছে কিনা। সেটা যদি হয় তখন কস্ট অফ ক্যাপিটাল আমরা কমাতে পারবো। কিন্তু সেখানেও একটা বড় যেটা বাজেটের সাথে সম্পর্কিত, সেটা হলো যে আমি যদি মূল্যস্ফীতি আমি যদি কমাতে না পারি, তাহলে কিন্তু আমার ওখানে ডিপোজিটারকে বেশি দিতে হবে, এবং তারপরে ডিপোজিটারকে বেশি দিলে লেন্ডিং বেশি রাখতে হবে। সো এইখানে একটা কিন্তু ভার্চুয়াল সার্কুলও করতে পারেন আমি, আবার মানে একটা ভিশাস সার্কুলও হতে পারে সেখানে। সো ওই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ হলো যে বাজেট আমাদেরকে বিনিয়োগকে উৎসাহিত করতে পারছে কিনা, শ্রম নিয়োজন, কর্মসৃজন ভালোভাবে হচ্ছে কিনা, শোভন কর্মসংস্থান আমরা করতে পারছি কিনা। এটার সাথে তখন আবার মূল্যস্ফীতিটাও জড়িত, কারণ সরবরাহ চাহিদার গ্যাপ যদি আমি পূরণ করতে চাই তাহলে সেটা গুরুত্বপূর্ণ। আমদানি যেটাকে শুল্কগুলোকে যেটা রিস্ট্রাকচার করা হয়েছে, রেশনালাইজ যুক্তিকরণ করা হয়েছে, সেটাও মূল্যস্ফীতির সাথে জড়িত। আমি এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে পারছি কিনা, সেটাও আমদানিকৃত মূল্যস্ফীতির সাথে জড়িত। সুতরাং এখানে রাজস্ব নীতি এবং মুদ্রানীতি সেটার একটা সামঞ্জস্যপূর্ণ একটা ভারসাম্য করা লাগবে। স্যার, আবারও আসার চেষ্টা করব, যেমন শরীফ জহির, ব্যাংকিং সেক্টর নিয়ে আপনাদের দুশ্চিন্তা নানা কারণেই, উদ্যোক্তা হিসেবেও এবং সরাসরি মালিকানায় থেকেও। আপনারা কি প্রত্যাশা করেছিলেন? অর্থ উপদেষ্টা ব্যাংকিং সেক্টরের কি ধরনের ইন্ডিকেশন দিতে পারতেন বাজেটে? তো আমরা যদি এই সরকারের যদি সাকসেস যদি দেখি আমরা, তাহলে আমি বলবো যে ফাইন্যান্স সাইডটা এবং ব্যাংকিং সাইডে ওনারা যথেষ্ট কাজ করেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন যে ব্যাংকিং অর্ডিন্যান্স যেটা করা হয়েছে সেটা আমি মনে করি যে সেখানে অনেক কিছু করার সুযোগ আছে আমাদের, সেটা ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন বাজেট থেকে যেটা অ্যাকচুয়ালি যেটা লাগবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন সামগ্রিকভাবে যে ডিফল্ট যে ব্যাংকগুলো আছে সেগুলোর ওনারশিপগুলোকে সেপারেট করে ফেলতে হবে। যারা ডিফল্টার বা যারা ব্যাংক থেকে চুরি করছে, টাকা নিচ্ছে, তাদের ওনারশিপটাকে আমাদের লিকুইডেট করে দিতে হবে। লিকুইডেট করার পর একটা তো ক্যাপিটাল শর্টফল আসবে, তো সেই শর্টফলটা অ্যাকচুয়ালি আপনার ইনজেক্ট করতে হবে আপনার আইদার বাজেটের থেকে, part of it should come from the government because the government's it's a state responsibility to ensure depositors safeguard. তো সেখান থেকে আপনার ক্যাপিটাল শর্টফল যেটা আসবে সেটা আসতে পারে বাজেট থেকে। এরপরে আপনার ধরেন লোকাল ইনভেস্টর বা ইন্টারন্যাশনাল ইনভেস্টর দিয়ে টোটাল সামগ্রিক যে আপনার শর্টফলটা হবে সেটাকে মেক আপ করতে হবে। তার সাথে সাথে আপনার ডিপোজিটরের যে ইন্স্যুরেন্স স্কিমটা আছে সেটাকে 100% আমাদেরকে ইনশিওর করতে হবে, কারণ ব্যাংকিং হচ্ছে আপনার একটা ইকোনমির ব্যাকবোন। তো এটাকে আমাদের কনফিডেন্সটাকে ফেরত আনতে হবে। সম্প্রতি গভর্নর কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছেন, সেখানে বাজেট থেকে আমাদের অ্যালোকেশনগুলো দেখতে হবে যে তারা কিভাবে করতেছে ক্যাপিটাল শর্টফলের জন্য। সেকেন্ড হচ্ছে যে এএমসি যেগুলো উনি বললো যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ওখানে কিছু কিছু সরকারি কোম্পানি তৈরি করতে হবে, কারণ আমরা যে এনপিএল অ্যাড্রেস করব তো সেগুলোর জন্য তো আমাদের সরকার থেকে হেল্প লাগবে। দেখা যাচ্ছে যে আমরা একটা কোর্টে কেস করতেছি, সেখানে ডিফল্টার যে একটা কোর্ট থেকে ইনজাংশন নিয়ে আসতেছে, তো সেখানে এগুলো আমাদেরকে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করতে হবে। তো এগুলো এক্সাম্পল আপনার ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়াতে আছে, তারা এরকম বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আগেও করছে, সেগুলো এক্সাম্পল ধরে ধরে আমাদের কাজ করতে হবে। আজকে প্রেস কনফারেন্সে কিন্তু গভর্নর একটা কথা বলেছেন যে মূল্যস্ফীতি যদি 8-এর নিচে নেমে আসে উনি পলিসি রেটটা তখন ডাউন করবেন, এখন যেটা 10-এ আছে। তো এটা আমার এখন একটা ইয়েটা হচ্ছে যে আমি যেটা বললাম যে রেসপন্সিবল বিজনেসম্যান,
এখন আমাদের ট্যাক্সের পার্সেন্টেজটা অফ জিডিপি ইজ ভেরি স্মল। আমরা মাত্র 4.5% আমাদের ট্যাক্স রেভিনিউ অ্যাকচুয়ালি কালেকশন হয়। আমাদের যদি সত্যিকারে যারা ট্যাক্স পেয়ার, আমাদের 20 মিলিয়ন হচ্ছে রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার, তার মধ্যে মাত্র আরো বেশি হবে সম্ভবত, মানে 2.5 মিলিয়ন বা সামথিং আপনার অ্যাকচুয়ালি ট্যাক্স পে করে। তো এটাকে বাড়াইতে হবে, এবং সেটা বাড়ানোর মানে যে শুধু যারা ট্যাক্স দিতে পারতেছে সেটা না, কিন্তু এই টোটাল আপনার বেসটাকে বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের যে টোটাল যে রিটেল যেটা আছে, আপনি যদি ধরেন মুদির দোকান থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে একদম পর্যন্ত এটাকে সব নিয়ে যাওয়া। লেভেলে নিয়ে আসতে হবে এবং এটাকে ডিজিটাইজ করতে হবে। এটা সুযোগ আছে, কিন্তু যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা এখন নতুন করে করতে হবে আমাদের যেরকম এমএফএস আছে, আমাদের ইউসিবিএল এর উপায় আছে, আমি অলরেডি বলে দিচ্ছি যে আমাদের রিটেল লেভেলে চলে যেতে হবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আমরা যদি ফর এক্সাম্পল পিওএস টার্মিনাল দিয়ে দিই, প্রত্যেকটা ট্রানজাকশন যদি আপনার ইয়ের থ্রুতে হয়, মোবাইল ব্যাংকিং এর থ্রুতে হয়, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা সেটাকে অ্যাকাউন্টেবল করতে পারতেছি। এবং সেটা যদি ভ্যাট এখন আমি যদি কমাই, যদি কোনো সময় 15% থেকে যদি সেটাকে 6 to 7% ডেভেলপ কান্ট্রির মতো নিয়ে আসতে পারি, তাহলে আমার বেসটা যখন বড় হবে তখন কিন্তু মানুষ ট্যাক্স দিবে, এবং সেটা আমাদের করতে হবে। এখন যেটা হচ্ছে কি, আপনার শর্টফলটা, বাজেটের যে শর্টফলটা, সেটা আপনার বড় করতেছে আপনার আলটিমেটলি যে প্রাইভেট ব্যাংকে। আলটিমেটলি এবারও ব্যাংকের একটা বড় আমাদের নির্ভরতা। যেটা প্রাইভেট সেক্টরে যে লিকুইডিটি আসার কথা, সেটা আপনার সরকারের কাছে চলে যাচ্ছে, তো সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের ইনফ্লেশনটা কিন্তু নট নেসেসারিলি ডিমান্ড পুল না, ডিমান্ড বেসড না, এটা আপনার সাপ্লাই বেসড ইনফ্লেশন। হ্যাঁ, তো সবসময় আমি বলে আসতেছি যে আমাদের ইকোনমিক্সটা একটু অন্যভাবে দেখতে হবে, যে মনিটারি পলিসি দিয়ে যে এটাকে অ্যাড্রেস করতে হবে তা না, আমরা সাপ্লাই সাইডটাকে যদি ঠিক রাখতে পারি। এটা অর্থনীতিবিদরা স্যার আপনারাও সবসময় বলেছেন। আমাদের আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, আপনারা সরাসরি এসে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বাজেট স্পেশাল। ভালো থাকবেন আপনারা সবাই।